আলোচিত পদ্মা ব্যারেজ সহ ৯টি প্রকল্প একনেকে অনুমোদন। খরচ হবে ৩৬,৫০০ কোটির বেশি। ব্যারেজের উপকারভোগী ২৪ জেলার ৭ কোটি মানুষ। হামো উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। সুস্থতার পরও অনেকে নিউমোনিয়া সহ নানা জটিলতায় আক্রান্ত। বিগত আমলে হামের টিকা না দেয়ার তদন্ত করবে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নারায়ণগঞ্জে আবারও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। দগ্ধ ১২ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ১৭ মাসে জেলায় লিকেজ থেকে বিস্ফোরণে ২৭৫টি দুর্ঘটনা। ১০ বছরে এসএসসি ও ১২র মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার উদ্যোগ সরকারের। জিপিএ ৫ নয়, কার্যকরী শিক্ষার তাগিদ শিক্ষামন্ত্রীর। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু। প্রথম ঘন্টায় ৬০ লাখ হিট সার্ভারে। দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে পশু বেচাকেনা। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান, ছেলে, ভাতিজা সহ ১২ জনের বিচার শুরু ট্রাইব্যুনালে। গ্রেপ্তারি পরোয়ানা জারি, ১০ জন সাক্ষ্য গ্রহণ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। দেশের ২৪টি জেলায় নদীতে পানি সরবরাহ ঠিক রাখতে পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন দিল সরকার। এতে খরচ হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের তৃতীয় একনেক সভায় পদ্মা ব্যারাজ সহ ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার সম্পূর্ণ অর্থ আসবে সরকারের কোষাগার থেকে। দেশের স্বার্থে হওয়া ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সাবির রোজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের মোট ভূখণ্ডের প্রায় ৩৭% এলাকা জুড়ে বিস্তৃত ৪ বিভাগের ২৬ জেলা ও ১৬৩ উপজেলার মানুষ পদ্মা অববাহিকার উপর নির্ভরশীল। কিন্তু উজানের পানি প্রত্যাহারের কারণে বহু বছর ধরে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে দেখা দিচ্ছে তীব্র পানি সংকট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের এই পানি সংকট নিরসনে এবার বড় উদ্যোগ বর্তমান সরকারের। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে উত্থাপন করা হয় বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। পদ্মা ব্যারেজ প্রকল্প সহ এদিন অনুমোদন পায় আরও প্রকল্প। পরে ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী জানান ৩৪,৪৯৪ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে। তিনি আরও বলেন, ৭ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হবে দ্রুতই। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের ৭ কোটি ও ২৪টি জেলার মানুষ কৃষি সুবিধা পাবেন। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে পদ্মা ব্যারেজের মাধ্যমে পানি মজুত করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা। সারা দেশে এখনও বাড়ছে হামো উপসর্গে আক্রান্তের সংখ্যা, সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ৮ শিশু মারা গেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানিয়েছেন ৯৮% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি ২% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। বলেন, বিগত আমলে হামের টিকা না দেওয়ার তদন্ত করবে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। মাত্র ১৩ মাস বয়সী আনভিয়া খান রাইফা। নিয়ম মেনেই আগে দেওয়া হয়েছিল হামের ২ ডোজ টিকা, কিন্তু বুস্টার ডোজ নেয়ার পরই দেখা দেয় জটিলতা। গত ৮ দিন ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের বেডে হামের সঙ্গে লড়ছে ছোট্ট এই শিশু। এখন এখানে স্যাম্পল নিচ্ছে, বলতেছে ৮ দিন ১০ দিন পরে রিপোর্ট দিবে, এরকম হয়তো বা আরো বেশি সময় লাগতে পারে। তাহলে তো রোগী হয়তো এখানে ভালো হয়ে যাবে, নাহলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। হাসপাতাল জুড়ে বেশিরভাগ হাম রোগে আক্রান্তের ঘটনা রাইফার মতো কোনো না কোনো চিকিৎসা জটিলতার কারণে। এই যেমন মুরসালিন, রাইসা, সাইফা ও আয়শা। গ্রাম থেকে আসা এসব শিশুর রোগ শুরুতে শনাক্ত হয়নি।
কেউ ভুল চিকিৎসার শিকার হয়েছে, আবার কোথাও টিকার ঘাটতির অভিযোগ রয়েছে। মেয়েকে আমরা কালীগঞ্জ হসপিটাল, সরকারি হসপিটাল দেখাইছি, তখন ওখানে হাম ধরা পড়ে নাই। ওখান থেকে আমরা পরে ডিএনসিতে আসছি। টিকা দিতে নিয়ে গেলাম, আবার নিয়ে যাওয়ার পরে বলছে যে আমাদের এটা এখন আর নাই, মানে যে হামের টিকাগুলো সেটা সাপ্লাই নেই, তাই বললো। হাম ধরা পড়ার পরে 7টা ইনজেকশন দিছিল, 6টা দেওয়ার পরে আমার মেয়ের গায়ের ওই র্যাশটা পুরাপুরি হয়ে গেছিল, গায়ে আর একটাও ছিল না। তারপর বাসায় নিয়ে আসার পরে আবার 1 সপ্তাহ পরেই অনেক জ্বর। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া প্রায় 70% রোগী ঢাকার বাইরের। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাবে হাম দ্রুত ছড়িয়ে পড়েছে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে 149 জন রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে রোগীরা এখনো যেটা করে সেটা হচ্ছে লোকাল, সে হয়তো ফার্মেসিতে যাচ্ছে, সেখান থেকে তার আগে কিছু ওষুধ খাচ্ছে, পরবর্তী চিকিৎসা না নেন সে হয়তো লোকাল অন্য কোনো হয়তো কারো কাছে যাচ্ছে, যাওয়ার পরে সে চিকিৎসা নিচ্ছে। যখন নাকি পরবর্তীতে যখন র্যাশ আসছে, আরও কয়েকদিন যাচ্ছে, তারপরে হয়তো তারা হয়তো হাসপাতালে এসে ভর্তি হচ্ছে, ফলে তারা কিন্তু চিকিৎসাটা শুরুই হচ্ছে অনেক দেরিতেই। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। বাকি শিশুদেরও দ্রুত টিকাদানের আওতায় আনতে কাজ করছে সরকার। মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি টার্গেটের। যেই কয়েকটা বাকি আছে অনলি 1 or 2% ওগুলি চলমান, এবং এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। ভিটামিন এটা একটু শর্ট আমাদের আছে, বাই নেক্সট মান্থ জুন নাগাদ আমরা ভিটামিন এ পেয়ে যাব সম্পূর্ণ, এবং আমরা বছরে যেটা প্রি ডিসাইডেড থিং 2 বার করে ভিটামিন এ দেওয়া পুষ্টির জন্য, সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতিও আছে। একই সঙ্গে বিগত আমলে হামের টিকা না দেওয়ার কারণ তদন্ত করবে সরকার। থ্যাংক ইউ। আমার একটা মিটিং শারমিন পুতুল, এখন, ঢাকা। চট্টগ্রামে হাম থেকে সুস্থ হওয়ার কয়েক দিনের মাথায় নিউমোনিয়া সহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় 3 মাস স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। অপুষ্টিতে ভোগা, টিকা না নেয়া কিংবা জনবহুল এলাকায় বাস করা 9 থেকে 15 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে পুনরায় আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। নগরের চকবাজারের বাসিন্দা ইমন দাস বেসরকারি চাকরিজীবী। গত 2 সপ্তাহ আগে তার 9 মাস বয়সী নাতিকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। জ্বর, কাশি আর হামের উপসর্গ নিয়ে সেখানে ভর্তি ছিল শিশুটি। সপ্তাহখানেক পর জ্বর কমলে চিকিৎসকের পরামর্শে বাড়ি ফেরেন তারা। ভেবেছিলেন বিপদ কেটে গেছে, কিন্তু ঘরে ফেরার 3-4 দিনের মাথায় শরীরে লালচে ফুসকুড়ি আর নানা শারীরিক জটিলতা দেখা দেয় শিশুটির। ফের তাকে নিয়ে আসতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জেনারেল হসপিটালে ভর্তি করে প্রথমে, ওইখান থেকে 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপর রিলিজ করে দেওয়ার পরে আমরা বাসায় নিয়ে যাব 3-4 দিন পরে ওনার গায়ে গুটি গুটি কিছু বিচির মতো উঠে, তারপর উনি আরও অসুস্থ বেশি হয়ে যায়, মানে মোট কথা চোখে মেলতে পারতেছে না। পরবর্তীতে আমরা এখানে এই চিটাং মেডিকেলে নিয়ে আসি। ইমন দাসের নাতির মতো একই দশা চট্টগ্রামের আরও অনেক শিশুর। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও আবারও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। শরীরে তীব্র হচ্ছে হামের নানা উপসর্গ। দুশ্চিন্তায় আদরের সন্তানকে নিয়ে আবারও হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকেরা। হাম, নিউমোনিয়া সব একসাথে হয়ে গেছিল। তুমি মানে একদম অবস্থা খারাপ ছিল। তারপরে আমরা আল্লাহ রাতে নিয়ে আসছিলাম এখানে। সুস্থ হয়ে ডিসচার্জ দিয়ে দিচ্ছে এখান থেকে। 5 দিন পর আবার ভর্তি করাইতে হয়েছে, আবার হয়েছে। প্রথমে আক্রান্ত হয় না, এমনি জ্বর কাশি হয়েছিল, এরপরে পুরা শরীরে আক্রান্ত হয়ে গেছে। এখান থেকে ওষুধ দিয়েছিল, ভালো হয়ে গেছে আল্লাহ দিলে। ভালো হওয়ার পরে বাচ্চা থেকে খাসিটা যাচ্ছে না, কাশি থেকে গেছে, নিঃশ্বাস বেড়ে যায় কাশি কাশলে। হাম উপসর্গ, নিউমোনিয়া ও ডায়রিয়ায় চমেক হাসপাতালে 42 দিনে ভর্তি হয়েছে 745 শিশু, মারা গেছে 72 জন। হাসপাতালের তথ্যে এখন পর্যন্ত 533 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেককেই আসতে হয়েছে দ্বিতীয়বার। কারো অবস্থার উন্নতি হয়েছে, কারো কপালে আর জোটেনি মায়ের মুখ দেখার সুযোগ। চিকিৎসকরা বলছেন, বারবার রোগে আক্রান্তের ঝুঁকি মূলত 9 থেকে 15 মাস বয়সী শিশুদেরই বেশি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা হামের টিকা নেয়নি কিংবা যারা জনবহুল এলাকায় থাকে তাদেরই ঝুঁকি বেশি। অনেকে ভিন্ন রোগ নিয়ে হাসপাতালে এসেও হামের জীবাণুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এমনকি টিকা নেওয়ার পরও অনেকেই রেহাই পাচ্ছে না, কারণ টিকার কার্যকারিতা শুরু হওয়ার আগেই জীবাণু তাদের শরীরে বাসা বাঁধছে।
এখানে যেহেতু একটা মাস গ্যাদারিং, এই গ্যাদারিংয়ের মধ্যে সে হয়তো অন্য রোগীর মাধ্যমে মেজেজ তার মধ্যে নতুনভাবে সংক্রমিত হতে পারে। যেহেতু ইনকিউবেশন পিরিয়ডটা পার হতে হতে প্রায় 13 থেকে 14 দিন লাগে, এর মধ্যে হয়তো সে ইনফেকশন হয়তো অ্যাকোয়ার করে হয়তো তার রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই বিশেষজ্ঞের মতে হামে আক্রান্ত হওয়ার পর অন্তত 3 মাস পর্যন্ত শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। এই সময়ে সামান্য অবহেলা মৃত্যু ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এর বাইরে যারা এখন হয়তো ভ্যাকসিন নেওয়ার বয়স হয়নি, তার মা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত পায়নি, মায়ের হয়তো অ্যান্টিবডি ছিল না যথেষ্ট, অথবা তার অপুষ্টি ছিল, মায়ের দুধ ঠিক মতো খায়নি, এই ধরনের শিশুরাও আক্রান্ত হয়। এক্ষেত্রে অনেক সময় পরিবারের বড়দের মাধ্যমেও শিশুরা আক্রান্ত হয়। তাই বয়স্কদের শরীরে উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই শিশুদের সংস্পর্শ থেকে আলাদা থাকার পরামর্শ চিকিৎসকদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 12 জন। দগ্ধদের রাজধানীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমরান আলী সজীব। ইমরান, জানাবেন বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা, আর দগ্ধদের শারীরিক অবস্থা কেমন? উজ্জ্বল, গত 4 দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে কিন্তু আবারও একটি বিস্ফোরণের ঘটনা ঘটল, এবং এটি কিন্তু ঘটেছে একটি পাওয়ার প্ল্যান্টের ভিতরে। তো আমাদের প্লেসের পাশে একটি কিচেন রুম রয়েছে, সেই কিচেন রুম রয়েছে, সেই কিচেনের পাশেই গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে কোনোভাবে হয়তোবা ভিতরে গ্যাস জমাট বাঁধে এবং কোনোভাবে আগুনের সংস্পর্শে আসার পরে বিস্ফোরণটি ঘটে, এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিস। এবং সেই কারণে কিন্তু 10 জনের কথা বলছে ফায়ার সার্ভিস, যদিও আমরা ঢাকা মেডিকেল থেকে 12 জনের একটি তালিকা পেয়েছি। তবে দগ্ধদের সবাইকেই ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, সেখানে তারা এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। তবে তাদের কত শতাংশ শরীরে দগ্ধ হয়েছে সেই বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই খবরটি জানানোর জন্য। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, গত 10 তারিখ এবং 11 তারিখ কিন্তু পরপর 2টি ঘটনা ঘটে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসাবাড়িতে, পৃথক 2টি স্থানে। সেখানে কিন্তু একটি 10 তারিখের যে বিস্ফোরণের ঘটনা, সেখানে কিন্তু একই পরিবারের বাবা ছেলে ঘটেছে, সেখানেও কিন্তু একই পরিবারের বাবা ছেলে সহ 4 জন দগ্ধ হয়। তাদের মধ্যে 10 তারিখের যে রয়েছে কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যে পাওয়ার প্ল্যান্টে যে ঘটনাটি ঘটেছে তার ঠিক সামনেই এখানে যেই গণমাধ্যম কর্মীরা আছে তাদের কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার কারণে এই মুহূর্তে ভিতরে কি পরিস্থিতি সেটি আসলে আমরা দেখাতে পারছি না। তবে ফায়ার সার্ভিস যেমনটি বলছেন, তারা ভিতরে রয়েছেন, তারা তদন্ত করে দেখছেন আসলে কোন ঘটনা থেকে এই বিস্ফোরণটি মূলত হয়েছে। তারা তার বিস্তারিত আমাদেরকে আরো পরে বিস্তারিত জানাবেন। তবে এই ঘটনায় কিন্তু নারায়ণগঞ্জের যে সাধারণ মানুষ আছে, যে বাসাবাড়িতে যে বিস্ফোরণ এবং বিভিন্ন সময় গ্যাসের যে বিস্ফোরণগুলো ঘটছে, এতে কিন্তু নারায়ণগঞ্জবাসী আসলে আতঙ্কিত। তারা আসলে জানতে চায় যে কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে, এই দায় আসলে কাদের, এবং এই ঘটনায় নির্মূলে আসলে বা এইসব যে গ্যাসের যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে নিয়ন্ত্রণে কারাই বা ব্যবস্থা নেবে, কি পদক্ষেপ নেওয়া বলে আসলে নারায়ণগঞ্জবাসী আসলে এইসব বিষয়ে আসলে তারা বেশ আতঙ্ক। আমরা গত কয়েকদিন কিন্তু কথা বলেছি নারায়ণগঞ্জের বেশ কিছু নাগরিকদের সাথে। তারা আমাদেরকে আতঙ্কের কথাই জানাচ্ছে, যে তারা বলছে যে এক প্রকার গ্যাস চেম্বারের সাথেই কিন্তু তারা বসবাস করছেন। তো বলা যায় যে সব মিলিয়ে নারায়ণগঞ্জবাসী বেশ আতঙ্ক, কেন বারবার ঘটনাগুলো ঘটছে। তো এই ছিল নারায়ণগঞ্জের এই মেঘনা ঘাটের যে পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ, তার সামনে থেকে সবশেষ। উজ্জ্বল। ইমরান আলী সজীব জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে নারায়ণগঞ্জবাসীর বসবাস অনেকটা গ্যাস চেম্বারের সাথে। আতঙ্ক, কখন গ্যাস বিস্ফোরণ ঘটে। বাসাবাড়ি, সড়ক, ড্রেন, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানও ঘটছে একের পর এক বিস্ফোরণ। অধিকাংশ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নারী, পুরুষ ও শিশুরা। 17 মাসে জেলায় গ্যাস লিকেজ থেকে 275টি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, কেন বারবার ঘটছে এমন দুর্ঘটনা? এসবের দায়ী বা কার? ইমরান আলী সজীব জানাচ্ছেন বিস্তারিত। নারায়ণগঞ্জে বেড়েছে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা। সবশেষ 11 মে ফতুল্লার লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাবা ছেলে সহ 4 জন দগ্ধ হয়। একদিন আগে ফতুল্লার উত্তর ভুইগড়ের গিরিধারা এলাকার 8তলা ভবনে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 5 জন দগ্ধ হন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গ্যাসটা যখন লিক হয় 24 আওয়ার্সই কিন্তু গ্যাসটা বের হয়। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন ব্যবহার করে তো ব্যবহার করে সে বন্ধ করে দেয়। তো নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসী এবং আমরা
আমরা ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত এবং খুব ভয়ে আছি। 2025 সালের 3 মার্চ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 8 জন দগ্ধ হয়ে শিশুসহ 4 জনের মৃত্যু হয়। আর 23 আগস্ট সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারান মোট 7 জন। 6 ডিসেম্বর সোনারগাঁয়ে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হন। শুধু বাসাবাড়িতেই নয়, চলতি বছরের 7 মার্চ পশ্চিম দেওবগের একটি ঝুটের গুদামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, এতে 3 জন দগ্ধ হন। একের পর এক দুর্ঘটনার কারণে ঝুঁকিপূর্ণ লাইন শনাক্ত ও সংস্কারের দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে পুরনো লাইনের সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিতের কাজ চলছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান কর্মকর্তারা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে ঠিকাদার নিয়োগ করছি, তারা এগুলো রিপেয়ার করে। গ্যাসের গন্ধ পেলেই বৈদ্যুতিক সুইচ অন করা যাবে না, দ্রুত দরজা জানালা খুলে দিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। বাসাবাড়িতে নিয়মিত গ্যাস লাইন পরীক্ষা, মেয়াদ উত্তীর্ণ চুলা ও রেগুলেটর পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গ্যাসের ধর্ম যে যদি জানালা দরজা বন্ধ থাকে, বাইরের কোনো ফ্রেশ বাতাস যদি ভিতরে প্রবেশ না করতে পারে, যদি সেখানে কোনো গ্যাস লিকেজ থাকে, তখনই কিন্তু এই বিস্ফোরণগুলো ঘটে। আমাদেরকে নিজেদেরকেই এটা সচেতন হতে হবে। আমার গ্যাসের লাইনে যদি সমস্যা হয়, এটা তিতাসকে জানালেই তারা যাবে, তারা সেখানে সেটা মেরামত কাজ করবে। প্রতিবার দুর্ঘটনার পরই আসে নানা আশ্বাস, কিন্তু দুর্ঘটনা থামছে না। প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে নিরাপদ হবে নগরীর গ্যাস ব্যবস্থা? এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। 10 বছরের মধ্যে এসএসসি এবং 12 বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তিসই অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জিপিএ 5-এর দিকে নয়, কার্যকরী শিক্ষার দিকে ঝুঁকতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। পাশাপাশি মানব সম্পদকে উৎপাদনশীল ও কর্মমুখী করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে এবং বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনিভাবে আমরা সাশ্রয় পাবো, তেমনিভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। বিক্রি শুরুর 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে রেলের পশ্চিমাঞ্চলের সব টিকিট। এদিন একটি টিকিটের জন্য সার্ভারে গড়ে হিট পড়েছে প্রায় 400টি, আর প্রথম ঘন্টায় সার্ভারে হিট পড়ে 60 লাখ। বুধবার সকাল 8টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে প্রথম দিন 15 মিনিটে 12,500-এর বেশি টিকিট বিক্রি হয়। সকাল 9টার মধ্যে বিক্রি হয় 15,000-এর বেশি টিকিট। অন্যদিকে রেলের পূর্বাঞ্চলে 23 মে থেকে ঢাকা থেকে চলাচল করবে 23টি ট্রেন। এসব ট্রেনের জন্য 15,974টি টিকিট বরাদ্দ রয়েছে। সূচি অনুযায়ী 13 মে বিক্রি হয়েছে 23 মের যাত্রার টিকিট। একইভাবে 14, 15, 16, 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে। কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতারা আসছেন হাটে, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে মুক্তাগাছার ত্রিমোহনী নতুন বাজার গরুর হাট থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন হাটে বেচা বিক্রি কেমন দেখছেন, দরদাম কেমন এবার পশুর?
উজ্জ্বল, আমরা রয়েছি ময়মনসিংহ জেলার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় যে পশুর হাট মুক্তাগাছা নতুন বাজার ত্রিমোহনী হাটে রয়েছে। যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন রয়েছে, একেবারে যে পুরোপুরি হাটটা জমে উঠেছে তা বলা যাচ্ছে না, তবে বরাবরই এই হাটটি সবচেয়ে বড়। এখানে পাইকার ফড়িয়ারা কিন্তু সবসময় কিন্তু এই হাটে গরু পশু কেনাবেচা করেন। যেহেতু ময়মনসিংহ থেকে টাঙ্গাইল বা উত্তরবঙ্গের যে রাস্তাটি চলে গেছে, সুতরাং বিভাগ তো রয়েছে, বিভাগ ছাড়িয়ে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, অন্যদিকে রংপুর, বগুড়া, রাজশাহী থেকেও কিন্তু পাইকার ফড়িয়ারা এসে এখানে পশু কেনাবেচা করেন। আজকে এই হাটটির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হলো যে এখানে আসলে দেশি জাতের যে একেবারে চাষের যে বিভিন্ন উপজেলার যে চাষিরা রয়েছেন তারা একেবারে এখানে তাদের গবাদি পশুগুলো বিক্রির জন্য আনেন। ছোট সাইজের যে কোরবানির জন্য যারা পশু কিনতে চান তাদের জন্য একেবারে অভয়ারণ্য বলা চলে এই হাটটি। আজকে আসা যেহেতু সকাল থেকে বৃষ্টি, হাটে আমরা প্রচুর ক্রেতা সমাগম দেখছি, তারপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকে বেচা বিক্রিটা কিন্তু কিছুটা কম, অর্থাৎ দাম কিছুটা কম যাচ্ছে। গত হাটের থেকে 25-30 হাজার টাকা করে কম যাচ্ছে। ছোট সাইজের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো 70-65 হাজার টাকা বা 80 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু বড় সাইজের একটু মাঝারি বা সেগুলো কিন্তু 1,20,000 বা 25 এরকম দাম হচ্ছে। আবার সর্বোচ্চ বড় যে ষাঁড়গুলো দেখেছি আমরা, সেগুলো সর্বোচ্চ 2.5 থেকে 3 লাখ টাকার মতো দাম হচ্ছে। অন্যদিকে যে আরেকটি বিষয় বড় হলো যে গোখাদ্যের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি পেয়েছে, খড়ের সংকট, নানান সংকটের কারণে কিন্তু খরচ বাড়ছে, যার কারণে কিন্তু গৃহস্থরা বলছেন যে খুব একটা পোষাচ্ছে না। আবার যারা পাইকাররা কিনে আনছেন তারাও বলছেন যে আসলে বেচা বিক্রি করতে গিয়ে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। প্রাণী সম্পদ যে তথ্যটি আমাদের কাছে রয়েছে জেলা প্রাণী সম্পদের, এবার কোরবানি ঈদের জন্য তারা 2,20,000 কোরবানির পশু প্রস্তুত রেখেছেন। জেলায় চাহিদা সেখানে 1,80,000, 40,000 কোরবানি পশু উদ্বৃত্ত থাকবে বলে তারা বলছেন। অন্যান্য যে বারের যেটা আমরা দেখি এই হাটটি তো আমরা অনেক যেহেতু প্রাচীন, যে অন্যান্য কোরবানির হাটে কিন্তু আমরা দেখি যে প্রচুর যে কোরবানির যে পশু রয়েছে সেই পশুর কিন্তু বিভিন্ন সময় কয়েক বছর ধরেই দেখছি যে আসলে দামটা একটু বেশি থাকছে। যেহেতু কোরবানির হাটগুলো এখন পর্যন্ত ওইভাবে জমজমাট হয়ে ওঠেনি, হয়তো আরও কিছুদিন পরে জানা যাবে যে আসলে প্রকৃতপক্ষে দামটা কেমন যাচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পশুর হাটের সবশেষ খবর আমার কাছে। উজ্জ্বল। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জ সদর ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়া গোপসহ 10 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের এই আদেশ দেন। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 জুন দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরি ওসমান সহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বলেন, বিগত সরকারের দুর্নীতি ও ঋণের কারণে বর্তমান সরকারকে বছরে $5 বিলিয়ন কিস্তি পরিশোধ করতে হচ্ছে। রাজধানীর উত্তরায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মন্ত্রীর অভিযোগ, বিগত ভোটারবিহীন সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে ধর্মকে ব্যবহার করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল। আরও বলেন, অতীতে একটি মহল মাদ্রাসা শিক্ষার্থীদের সব সময় সন্দেহের চোখে দেখত, যা ছিল উদ্দেশ্য প্রণোদিত। দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো অপশক্তি যেন দেশের পরিবেশ নৎসাৎ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। ছেঁড়া টাকায় বাজার সয়লাভ। বিশেষ করে 5 থেকে 50 টাকার নোটের ছেঁড়া ফাটা দশায় লেনদেন করতে বিড়ম্বনায় পড়ছেন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গ্রাহক ব্যাংকে গিয়ে নতুন টাকা রূপান্তর করতে পারবেন, তবে জনদুর্ভোগ কমানোর দায় কেবল গ্রাহকের ওপর চাপানো সমর্থনযোগ্য নয় বলছেন অর্থনীতিবিদরা। হোসেন জাহিদের প্রতিবেদন।
আমার টাকাটা পাল্লাই দেন না, টাকাটা ছিঁড়া। আরে মামা চলবে, রেখে দাও। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বিল পরিশোধ করে বিদায় নেবেন এই শিক্ষার্থী। ছেঁড়া ফাটা টাকায় লেনদেনে ভোক্তারা কত বিপাকে পড়ছেন তার বিশেষ দৃষ্টান্ত এটি। ওনাদেরকে দিলে কয় চলবে না ভাই, আর ওনারা আমার কাছে দিলে কয় চলবে, রাখেন, এই অবস্থা। এটা একটা খুবই মানে মারমুখী অবস্থার দিকে চলে যাচ্ছে, যে আমাকে যে রিক্সাওয়ালা মামা দিচ্ছে সে খুব রাগ করে উঠতেছে, কিংবা আমারও তো কিছু করার নেই। মাসখানেক ধরেই দেশব্যাপী ছেঁড়া ফাটা টাকার আধিক্য চোখে পড়ছে। বিশেষ করে ৫, ১০, ২০ এবং ৫০ টাকার নোট বিনিময়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ভোগান্তি। আমাদের মতন শিক্ষার্থী যারা আছে তারা মনে করে ব্যাংকে গেলে একটু ঝামেলা হবে, বা অনেকে দেয়ও না। ব্যাংকে গেলে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেসও করে, মানে ছেঁড়া টাকাকে কেন, বা আমাদেরকে অনেক হ্যারেজও হইতে হয়। ছেঁড়া টাকায় জনভোগান্তির বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের ছেঁড়া নোট ভালো টাকায় পরিবর্তন করে দিতে এরই মধ্যে তফসিলি ব্যাংকগুলোকে সাবধান করেছে তারা। তবে গ্রাহক নিজে ব্যাংকে না গেলে তখন ছেঁড়া টাকার ভাগ্যে কি থাকবে, উত্তর নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। ছেঁড়া ফাটা একটা নোট বদলিয়ে দেওয়া, ভাঙতি দেওয়া, প্রাইস বন্ড বিক্রি করা, সঞ্চয়পত্র বিক্রি, এগুলো কিন্তু ব্যাংকগুলোর মানে আবশ্যক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। সাধারণ জনগণ যখন কোনো ব্যাংকে যেয়ে এই ধরনের সেবা থেকে বঞ্চিত হয়, তখন বুঝতে হবে সেই ব্যাংক তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলো। হ্যাঁ, এইভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। জনদুর্ভোগের পাশাপাশি ছেঁড়া ফাটা নোটের আর্থিক ক্ষতির দিকও আছে। নতুন টাকা ছাপাতে সরকারকে প্রতি বছর খরচ করতে হয় অন্তত ৫০০ কোটি টাকা। খরচ কমাতে দরকার টাকার স্থায়িত্ব, আর তার জন্য প্রয়োজন টাকা ছাপানোর কাগজের মানোন্নয়ন। তেমনটাই মনে করেন এই অর্থনীতিবিদ। যদিও লেখা যে গ্রাহককে বাধ্য থাকিবে, কিন্তু আসলে বাধ্য নয়। কারণ হচ্ছে আপনার টাকা ছেঁড়া, অতএব আমি ছেঁড়া টাকা নিতে বাধ্য নই, এটা তো আর লেখা নাই। ছেঁড়া টাকা নিতেও বাধ্য থাকিবেন। ছেঁড়া টাকা যখন বদলানো হয় না, তখন সে হয়তো ছুঁড়ে ফেললো, যার অস্তিত্ব বাংলাদেশ ব্যাংক তখন খুঁজে পায় না, যেটার রিপ্লেসমেন্ট তৈরি করবে। সেটাও কিন্তু এক ধরনের অর্থনীতির ক্ষতি। এইভাবে অনেক ধরনের ক্ষতি হচ্ছে বাংলাদেশের টাকার যে কাগজ, তার গুণগত মান রক্ষা না করার কারণে। টাকার ব্যবহার পদ্ধতি সম্বন্ধে জনগণকে সচেতন করাও বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজ হওয়া উচিত বলে মনে করেন তিনি। ছেঁড়া টাকায় লেনদেন করতে গিয়ে গ্রাহকদের মধ্যে মনোমালিন্যের ঘটনা যেমন ঘটছে, আবার ব্যাংকে গিয়ে ছেঁড়া টাকা পরিবর্তন করতে গিয়েও অনেকেই ঝক্কি ঝামেলার অভিজ্ঞতা তুলে ধরছেন। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ছেঁড়া টাকা অপসারণ করে ভালো টাকার প্রচলন করবে, তেমন কোনো পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন গ্রাহকরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিত্যক্ত কার্পেট মিলের গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। সরকারি গুদাম থেকে চাল সংগ্রহ করে বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় ভরে বিক্রি করত চোরা কারবারিরা। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন জব্দ চালের বিষয়ে কি বলছে প্রশাসন, আর জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? উজ্জ্বল, এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সড়কের একেবারে পাশেই একটি পরিত্যক্ত কার্পেট মিলের গুদাম, এবং সেই গুদামটি ভাড়া দেওয়া হয়েছিল কার্পেট মিলের মালিকদের পক্ষ থেকে, এবং যারা ভাড়া নিয়েছেন তারাই মূলত এই অসাধু কাজটির সাথে জড়িত। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর সাথে যেহেতু এটি খাদ্য অধিদপ্তরের চাল এবং বিভিন্ন সরকারি গুদামে থাকার কথা, সেখান থেকে সরকারি যেসব প্রকল্পগুলো রয়েছে, কাবিখা কিংবা এই ধরনের সরকারি যে টিআর প্রকল্প, সেখানে যাওয়ার কথা ছিল চালের, কিন্তু যেহেতু এই গুদাম পর্যন্ত এসেছে, তারা ধারণা করছেন এর সাথে বড় একটি চক্র জড়িত। এবং আপনি নিশ্চয়ই গুদামটি দেখতে পাচ্ছেন যে পুরো গুদাম জুড়ে বিভিন্ন ব্র্যান্ডের চালের বস্তা রাখা আছে, এবং সবগুলোই নামি দামি ব্র্যান্ডের চালের বস্তা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বস্তাগুলোর পাশে সরকারি চালের বস্তা থরে থরে সাজানো, এবং সেই সরকারি বস্তাগুলো থেকে খুলে শ্রমিকরা বিভিন্ন কোম্পানির নামি দামি বস্তায় চালগুলো ভরতো, এবং এখান থেকে সেই চালগুলো আমরা দেখছি যে গুদামের বাইরে বেশ কিছু ট্রাক রাখা, সেই ট্রাকে দেশের যে পাহাড়তলির মতো বড় আড়ত, আরও বিভিন্ন যে আড়তগুলো রয়েছে বা বাজারগুলো রয়েছে, সেই বাজারে মূলত চলে যেত। তো আজকে 1100 বস্তা সরকারি যে চাল, সেই চাল পাওয়া গিয়েছে। 1100 বস্তায় তারা বলছেন যে প্রায় 50 কেজির বস্তায় 58 টন করে, 58 টনের মতো। এর পাশাপাশি অন্যান্য যে চালের বস্তা, সেই সব মিলে মোট 578 টন চাল এই গুদামটিতে পাওয়া যায়। তবে
প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে তাকে এই গুদামের মালিককে তারা আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। তারা ধারণা করছেন এর আগেও এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে আসলে এই গুদামটি থেকে চলছিল এবং তারা এই গুদামের বাইরেও অন্যান্য একটি গুদামের সন্ধান তারা পেয়েছেন, সেখানেও শিগগিরই তারা বড় ধরনের অভিযান চালাবেন এবং তারা বলছেন এই পুরো প্রক্রিয়াটির সাথে অর্থাৎ সরকারি গুদাম থেকে চাল নিয়ে আসা, বাইরে নিয়ে আসা, এখানে আনা এবং বেচা বিক্রি করা সারা দেশে পুরো প্রক্রিয়াটার সাথে একটি বড় চক্র জড়িত। কারা জড়িত এবং কিভাবে এটি হতো সেটি তারা খতিয়ে দেখবেন। একই সাথে আজকে এই গুদামটি সিলগালা করা হয়েছে এবং এইসব চাল জব্দ করা হয়েছে, যেগুলো পরবর্তীতে হয়তো নিলামে তোলা হবে। সরকারি চাল জব্দের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভিসার আবেদনের জন্য ব্যাংক থেকে যে স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দেয়া হবে তাতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে কিউআর কোড। এখন থেকে কিউআর কোড স্ক্যান করলে মুহূর্তেই জানা যাবে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যালেন্স এবং কবে স্টেটমেন্টটি তৈরি করা হয়েছে সেই তারিখ। এর ফলে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়ার জালিয়াতি যেমন বন্ধ হবে, তেমনি দ্রুত সম্পন্ন হবে যাচাই বাছাইয়ের কাজও। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে স্টেটমেন্টের এই তথ্যগুলো অন্তত 6 মাস অনলাইনে যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে। আগামী 90 দিনের মধ্যে সব ব্যাংককে এই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ কম্বোডিয়ায় নিয়মিত কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ। তবে দেশটিতে নেই বাংলাদেশের দূতাবাস। নানা কারণে কর্মহীন হয়ে অনিশ্চয়তায় পড়ছেন বাংলাদেশিরা। এমনকি ক্যাসিনো স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। বিএমইটি কিছু নাম সর্বস্ব রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিলেও যাচাই না করার অভিযোগ প্রতিমন্ত্রীর। আর জানাচ্ছেন কামরুল হাসান জনি। 6 লাখ টাকা নিয়েছিল প্রথমে, একটা ক্যাসিনোতে 1400 টাকা বিক্রি করছে। ভিসা ওয়ার্কমার্ট করে দেওয়ার কথা, 1 বছরে কিছুই করে দিননি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে কম্বোডিয়া গেলেও কাজ পাননি এই যুবকরা, উল্টো ক্যাসিনোতে বিক্রি করে দেওয়ার অভিযোগ তাদের। থাইল্যান্ড বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন নিয়ে দেশটিতে কর্মী পাঠাচ্ছে কিছু নাম সর্বস্ব রিক্রুটিং এজেন্সি। 80,000 থেকে 1.5 লাখ টাকা অভিবাসন ব্যয় ধরা হলেও কর্মীদের খরচ হচ্ছে 6 লাখেরও বেশি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইটে দেখা যাচ্ছে নিয়মিত বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে দেশটিতে। গেল 2 বছরে বিএমইটির অনুমোদন নিয়ে কম্বোডিয়ায় গেছে প্রায় 16,000-এর বেশি কর্মী। সুরক্ষা নিশ্চিত করা ছাড়া দূতাবাসবিহীন গন্তব্যে যাওয়া কর্মীদের খোঁজখবর রাখছে তো বিএমইটি বা রিক্রুটিং এজেন্সিগুলো। চলুন দেখে আসা যাক। রাজধানীর নয়াপল্টনের এই ভবনের ঠিকানা ব্যবহার করে 144 জন কর্মীর অনুমোদন নেয় মঙ্গল গ্লোবাল সার্ভিসেস। কিন্তু এখানে এসে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া গেল না, তাদের ফোন নাম্বারও বন্ধ। 100 কর্মীর অনুমোদন পাওয়া কাকরাইলের মন্ডল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপককে পাওয়া গেলেও তিনি যেতে বলেন অন্য আরেকটি রিক্রুটিং এজেন্সিতে। হ্যাঁ, আমাদের তো আচ্ছা। এই যে শ্রমিক প্রেরণের জন্য আপনি যে অনুমোদন পেয়েছিলেন, এই শ্রমিকগুলো কি গিয়েছে যে 100 জন? উপরে নিয়ে যাও তো, যাইদের সাথে কথা বলো, আমাদের উপরে অফিসে যান। তাদের কাছেও নেই কর্মীদের সবশেষ কোনো তথ্য। মন্ডল হচ্ছে একটা রিক্রুটিং এজেন্সি, আমাদের একটা রিক্রুটিং এজেন্সি। আমরা মিউচুয়াল ব্যবসা আছে। এসব অনুমোদন দেয়া বিএমইটির সেই কর্মকর্তা মির্জা আব্বাসের একান্ত সচিব হিসেবে বদলি হয়ে গেছেন। কর্মীরা কম্বোডিয়ায় পৌঁছার পর রিক্রুটিং এজেন্সির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সেসবও নেই বিএমইটির কাছে। আমাদের কর্মী যাওয়ার পরে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব কিন্তু মিশনের। 25-এর বিষয় তো আমি হয়তো চেক করে দেখতে হবে যে আদৌ কোনো প্রতিবেদন তারা যাওয়ার পরে তাদের হাল হকিকত সম্পর্কে এখানে আসছে কিনা। যাচাই বাছাই ছাড়া অনুমোদন দেয়া ও কম্বোডিয়ার ফাইল তদবিরের অভিযোগ করলেন খোদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কম্বোডিয়ার ফাইলের ব্যাপক তদবির আমি দায়িত্ব নিয়ে বসার পরেও আমি দেখেছি বিএমইটি থেকে কিছু ছাড়পত্র পেয়ে যায়, বাট সেটা আসলে প্রপার চেকিংটা কোনো কারণে হয় না। এই ধরনের ঘটনা আমি দেখেছি। আমরা এটা বন্ধ করতে চাই। এই বিশেষ করে এই সেক্টরে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন কেবল সংখ্যার হিসেবে কর্মী পাঠানোর কারণে ভুক্তভোগী হচ্ছেন অনেকে। শ্রমবাজারের গবেষণা ছাড়া অনিরাপদ গন্তব্যে কর্মী পাঠানোর এই দায় সরকারকেই নিতে হবে। কম্বোডিয়াতে কিন্তু আমাদের মাইগ্রেন্টসদেরকে কিন্তু স্ক্যামিং করা হচ্ছে, কিন্তু সরকার এই জায়গায় কোথায় পাঠাবে না এই ধরনের নীতিমালা থাকা সত্ত্বেও সরকার এখানে উদাসীন থাকেন। সরকার এবং বিশেষ করে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়টা নিতে হবে যে আমরা অনুমোদন দিয়েছি পুরোপুরি না জেনে, এবং সেখানে কোনো রকম ঘটনা ঘটলে সেটার জন্য অবশ্যই সরকারকে দায় বহন করতে হবে।
গেল এপ্রিলে ব্যাংকক বাংলাদেশ দূতাবাসের দেয়া বিজ্ঞপ্তি দেখে দেশে ফেরার আবেদন করেছেন প্রায় ১৫০০ বাংলাদেশি। কিন্তু অনিরাপত্তায় থাকা বাকি কর্মীদের কি হবে? হাজারো কর্মীর অনিরাপদ অভিবাসনের এই দায় ভারবা কারা নেবে? এটি এখন বড় প্রশ্ন। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। নিজের নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে মমতার সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসন থেকেই বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভবনে ৫ মন্ত্রীসহ অন্যান্য বিধায়কদের শপথ বাক্য পাঠ করান স্থায়ী স্পিকার তাপস রায়। আজ 2 পর্বে সব মিলিয়ে শপথ নিয়েছেন ১৪৩ জন বিধায়ক। বাকিদের শপথ বৃহস্পতিবার। আগামী শুক্রবার জানা যাবে বিধানসভার স্পিকার কে হবেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। এভাবেই সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করার পর তা রীতিমতো ভাইরাল। শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে পূজা করে পুরোহিত নিয়েই বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাকে স্বাগত জানান অস্থায়ী স্পিকার তাপস রায়। এর আগে প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে দেয়া হয় গার্ড অব অনার। এরপর ভারতের সংবিধানের জনক বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিধানসভার নিজ কক্ষে যান শুভেন্দু অধিকারী। এরপর অধিবেশন কক্ষে প্রথম বিধায়ক হিসাবে ভবানীপুর আসনের হয়ে শপথ নেন শুভেন্দু। তিনি 2টি আসনে জিতলেও নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন। ধরে রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসনটি। মুখ্যমন্ত্রীর পরই একে একে শপথ নেন 5 মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এরপর অন্যান্য জেলার বিজয়ী বিধায়করা শপথ গ্রহণ করেন। বুধবার উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মোট 143 জন বিধায়ক শপথ নিচ্ছেন। আগামী বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম সহ বাকি জেলার বিজয়ী বিধায়করা শপথ নেবেন। সাধারণত বিধানসভার অস্থায়ী স্পিকার হিসেবে রাজ্যের প্রবীণ সংসদ সদস্যকে বেছে নেওয়া হয়। মঙ্গলবার এই অস্থায়ী স্পিকার হিসেবে শপথ নেন বিজেপির বিধায়ক তাপস রায়। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার দায়িত্ব সামলাবেন। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে স্থায়ী স্পিকার নির্বাচনের ভোট। এই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন অস্থায়ী স্পিকার তাপস রায়। তানভীর জনি, এখন, বিশ্ব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে প্রধান করে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। কমিটির বাকি 2 জন হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা উন্নয়ন বিভাগের উপসচিব পরিচালক এবিএম এহসানুল মামুন। এই নবগঠিত কমিশন 2026 সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে। মাসখানেক আগে বিসিবির সবশেষ নির্বাচিত প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। নিয়ম অনুযায়ী তামিম ইকবালের বোর্ডকে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এর আগে বিসিবির বর্তমান সভাপতি জানিয়েছিলেন 90 দিনের আগে অর্থাৎ জুনের 2য় সপ্তাহে হতে পারে নির্বাচন। তার এই প্রেক্ষিতে গত 4 মে বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুতই গঠন করা হবে নির্বাচনের কমিশন। সেই ধারাবাহিকতায় 13 মে বুধবার প্রকাশিত হলো এই কমিটি। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।